আছে। আমি ডাক্তার মাসুদ রানা সরকার, মানসিক হসপিটাল পাবনায় আবাসিক সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত রয়েছি। হোয়াট ইজ সাইকোলজি? নাম্বার 2, হোয়াট ইজ সাইকিয়াট্রি? এটিওলজি অফ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, ডিপ্রেশন, generalized anxiety disorder, somatization, obsessive compulsive disorder, schizophrenia, and bipolar mood disorder. এটাকে ম্যানিয়া এবং ডিপ্রেশন বিভাগে ভাগ করা হয়। আমরা আসলে প্রথম তিনটা টপিকটা আমাদের পাঠ্যিক চিকিৎসার সাথে সম্পর্কিত না, কিন্তু এটা আমাদের অনেকেরই জানার বিষয়। অনেকে আমরা জানার চেষ্টা করি বা অনেকে জানতে চায়, সুতরাং এটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। হোয়াট ইজ সাইকোলজি? সাইকোলজি হচ্ছে বলা হয় স্টাডি অফ বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল প্রসেস। এই দুটা জিনিসের স্টাডিকে আমরা সাইকোলজি বলছি। আমি সাইকোলজিকে এখানে এই কারণে বলছি, তো সাইকিয়াট্রির সাথে সাইকোলজির একটা ওতপ্রোতভাবে সম্পর্কিত, এবং 6টা জিনিস একসাথে বলে আমরা তাকে বলি হচ্ছে মেন্টাল প্রসেস। মেন্টাল প্রসেস 6টা কম্পোনেন্ট রয়েছে। একটা হচ্ছে থট, মেমোরি, ইমোশন, ড্রিম, পারসেপশন অ্যান্ড বিলিফ। এই 6টা কম্পোনেন্ট মিলে হচ্ছে মেন্টাল প্রসেস, এবং মেন্টাল প্রসেস এন্ড বিহেভিয়ারের যে স্টাডি সেটাকে বলা হচ্ছে সাইকোলজি। নাও, হোয়াট ইজ সাইকিয়াট্রি? সাইকিয়াট্রি হচ্ছে ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স that deals with abnormal state of mental process, behavior and their treatment. আমরা সাইকোলজিতে 6টা কম্পোনেন্টের নাম বলেছি। 6টা কম্পোনেন্টের যে অ্যাবনর্মাল স্টেট, এই অ্যাবনর্মাল স্টেট, বিহেভিয়ার এন্ড দেয়ার ট্রিটমেন্টকে আমরা বলি হচ্ছে সাইকিয়াট্রি। এই সাইকিয়াট্রি ব্রাঞ্চগুলি রয়েছে, আমাদের জানাটা এত জরুরি না, আমরা জাস্ট একটু দেখে নিতে পারি। জেরিয়াট্রিক এন্ড অর্গানিক সাইকিয়াট্রি, চাইল্ড সাইকিয়াট্রি, ফরেনসিক সাইকিয়াট্রি, চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি, কমিউনিটি সাইকিয়াট্রি, কালচারাল সাইকিয়াট্রি এন্ড সোশ্যাল সাইকিয়াট্রি। হোয়াট আর দ্য মানসিক রোগের কারণগুলি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। আসলে যে কোনো ধরনের মানসিক রোগের এক্সাক্ট কারণ বলা যায় না, কিন্তু আমরা সাধারণত মোটা দাগে 3টা ভাবে এই কারণ ক্লাসিফাই করতে পারি। এক নম্বর হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর, 2 নম্বর হচ্ছে প্রিসিপিটেটিং ফ্যাক্টর, 3 নম্বর হচ্ছে মেইনটেইন ফ্যাক্টর। প্রিডিসপোজিং ফ্যাক্টরের মধ্যে দেখা যাচ্ছে যে জেনেটিক্স, একটা মানসিক রোগের ফাউন্ডেশন হচ্ছে 2টা জিনিস, একটা জেনেটিক লোডিং, একটা পার্সোনালিটি। এখানে আমরা দেখছি যে জেনেটিক ফ্যাক্টরের মধ্যে আমরা দেখি সিজোফ্রেনিয়া জেনারেল পপুলেশনের মধ্যে প্রিভ্যালেন্স মাত্র 1%, কিন্তু ডাইজাইগোটিক টুইনের মধ্যে কিন্তু আবার এটা 12% হচ্ছে প্রিভ্যালেন্স রেট। মনোজাইগোটিক টুইনের মধ্যে হচ্ছে 48%। ওয়ান প্যারেন্টের যদি সিজোফ্রেনিয়া থাকে তাহলে দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে 12%, বোথ প্যারেন্টের থাকলে 46%, এবং নিফিউদের ক্ষেত্রে রিস্ক অফ সিজোফ্রেনিয়া হচ্ছে 4%। অ্যাগ্রেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে মনোজাইগোটিক টুইনের মধ্যে হচ্ছে 85%। প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে বলা হচ্ছে মনোজাইগোটিক এবং ডাইজাইগোটিক যে কনকর্ডেন্ট রেট, মনোজাইগোটিক মধ্যে কিন্তু অনেক বেশি, প্রায় 3 গুণ হচ্ছে বেশি, 42 থেকে 17:2। জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে 50% হেরিটেবিলিটি, সোশ্যাল ফোবিয়াতে 30% হেরিটেবিলিটি। ওসিডিতে দেখা যাচ্ছে যে মনোজাইগোটিক টুইনদের মধ্যে ওসিডি হওয়ার সম্ভাবনা হচ্ছে প্রায় 5 গুণ বেশি। তাহলে আমরা এই স্লাইড থেকে স্পষ্ট করে বলতে পারি যে মানসিক রোগ, যে কোনো ধরনের মানসিক রোগের ব্যাপারে যদি বংশগতি একটা বড় ধরনের ফ্যাক্টর। পার্সোনালিটিতে বলা হচ্ছে যে যাদের অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ধরনের সিমটম ডিসঅর্ডার থাকে, তাদের ক্ষেত্রেই অবসেসিভ কম্পালসিভ অথবা ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক অনুরূপ ভাবে যাদের সিজয়েড বা সিজোটাইফাল বা প্যারানয়েড পার্সোনালিটি থাকে, তাদের মধ্যে সিজোফ্রেনিয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রিডিসপোজিং ফ্যাক্টরের মধ্যে যা জেনেটিক লোডিং এবং পার্সোনালিটি, দুটা কারণে সাধারণত পরবর্তীতে যদি প্রিসিপিটেটিং ফ্যাক্টরের মধ্যে এক্সপোজার হয়, যেমন ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, এই 3টা প্রিসিপিটেটিং ফ্যাক্টর, এটার যদি এক্সপোজার হয়, জাস্ট রোগের সিমটম হওয়ার আগে যদি এই ফ্যাক্টরগুলোর মধ্যে এক্সপোজার হয়, তাহলে কিন্তু রোগের ডেভেলপ করতে পারে। ফিজিক্যাল ফ্যাক্টরের মধ্যে মাইগ্রেশন, স্টারভেশন, ন্যাচারাল ক্যালামিটি। আর সাইকোলজিক্যাল মধ্যে রয়েছে প্রেগন্যান্সি, চাইল্ড বার্থ, মেনোপজ, পিউবার্টি, ফিভার, সেভারাল ড্রাগস। সাইকোলজিক্যাল মধ্যে পার্সোনাল মিসফরচুন, লস অফ জব, চেঞ্জ ইন রুটিন লাইফ। এই ফ্যাক্টরগুলি যদি কারো জেনেটিক লোডিং থাকে অথবা পার্সোনাল প্রবলেম থাকে, কারো যদি এই ফ্যাক্টরগুলি জীবনে বারবার আসে, তাহলে তাদের ক্ষেত্রে কি হতে পারে, সাইকিয়াট্রিক ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। এন্ড মেইনটেইন ফ্যাক্টর, দিস ফ্যাক্টর প্রলং, এই সাধারণত কিছু কিছু ফ্যাক্টর রয়েছে যেটা আমাদের
এই মানসিক রোগগুলিকে দীর্ঘমেয়াদী করে ফেলতে পারে, যেমন ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে, বিভিন্ন মেডিকেল ডিসঅর্ডার হতে পারে, ফ্যামিলিয়াল ডিসহারমোনিয়াস কন্ডিশন, লস অফ ইভেন্ট, এইগুলো হচ্ছে মেন্টাল হেলথ, এগুলাকে মানসিক রোগগুলোকে দীর্ঘমেয়াদী করতে পারে। এখন আমরা মূল আলোচনা আসি যে আমরা ডিপ্রেশন, আমরা জানি ডিপ্রেশনটা খুব কমন একটা ব্যাপার। সাধারণত বাংলাদেশে 4.8% মানুষ ডিপ্রেশনে ভুগে। সাধারণত মহিলারা ছেলেদের থেকে দ্বিগুণ হারে ভোগে এবং খুব কমন আমরা এই রোগগুলি। আমার আজকে প্রেজেন্টেশনের একটা বড় ধরনের আলোচনা আমি ডিপ্রেশন নিয়ে করতে চাই, কারণ এটা আমার মনে হয় শুধু সাইকিয়াট্রিস্টদেরই না, এটা যারা জেনারেল ফিজিশিয়ান বা যারা মেডিসিন স্পেশালিস্ট তাদের সবারই ডিপ্রেশনটা মোটামুটি জানা উচিত। A 30 years old female school teachers come to chamber with sleep disturbance, decreased appetite and headache for last 3 weeks. এই ধরনের একটা সিমটম নিয়ে আমার চেম্বারে এসেছে পেশেন্ট। আমার ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টটা কি? আমরা যদি পেশেন্টের হিস্ট্রি নেই, দেখা যাচ্ছে এটা একটা ফিমেল পেশেন্ট, 30 years old, স্কুল টিচার্স, এবং ডিজিজের ডিউরেশনটা হচ্ছে 3 weeks, এবং পেশেন্টের চিফ কমপ্লেইন্ট ছিল স্লিপ ডিস্টারবেন্স, ডিক্রিজ অ্যাপেটাইট এন্ড হেডেক ফর লাস্ট 3 weeks। আমরা পার্সোনাল হিস্ট্রি দেখছি, রিসেন্টলি ট্রান্সফার হয়েছে, তার স্কুল টিচার এক স্কুল থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছে, এবং ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা তার কোনো কিছু আমরা পেইনি, প্রেশার, ডায়াবেটিস, বন্য প্যারামিটার কোনো কিছুই পাই নাই। আমরা যদি তার মেন্টাল স্টেট এক্সামিন করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা তার অ্যাপিয়ারেন্স যদি দেখি, যে পেশেন্ট ড্রেস ইজ ডাউনওয়ার্ড, সে নিচের দিকে তাকিয়ে আছে, তার ড্রেস গ্রুমিং ইজ নেগলেক্টেড। নরমালি তার ড্রেসটা যেমন হওয়া উচিত আমার কাছে মনে হয়েছে কালচারালি এবং সোশ্যালি তার ড্রেসটা নেগলেক্টেড। এবং আমরা আমাদের যে আই ব্লিঙ্কিং নর্মাল রেট, সে রেটটা তুলনামূলক অনেক কম, এবং জেস্টারাল মুভমেন্ট, আমরা যে কথা বলার সময় আমাদের শারীরিক যে মুভমেন্ট, এই মুভমেন্টটাও আমার কাছে কম মনে হয়েছে। এবং সে বলছে শি ফিল স্যাড, সাবজেক্টিভ, সে নিজেও বলছে এবং তার হাজবেন্ডও বলে যে তার তাকে খারাপ মন হয়, এবং শি ফিলস মোর স্যাড ডিউরিং মর্নিং হোয়েন শি আউটস এন্ড ইমপ্রুভিং লিটল অ্যাজ ডে অন। সকালবেলা যখন উঠে তখন তার মনটা বেশি খারাপ থাকে, এবং দিন বাড়ার সাথে সাথে তার মনটা একটু ভালো হয়। এটাকে আসলে ডিপ্রেশনে বলা হয় ডাইউরিনাল ভ্যারিয়েশন অফ মুড, মুডের একটা খুব ক্লাসিক্যাল ফিচার্স। তো বলে তার স্বাভাবিক যে কাজ কাম সারাদিনে যেগুলা যে কাজ করে, সে কাজগুলি স্টুডেন্টদের পড়া বা বাসা হাউসকিপিং এর যে কাজগুলো, সেগুলাতে সে সাধারণত ইন্টারেস্ট পায় না ডেইলি অ্যাক্টিভিটিতে, এবং তার অ্যাপেটাইটও কমে গেছে। এবং স্লিপ ডিস্টারবেন্স, স্লিপ ডিস্টার্ব সিগনিফিকেন্ট ধরনের বলা, তার খুব সকালে ঘুম ভেঙে যায়, এবং বলা হয় যে সাধারণত 2 থেকে 3 ঘন্টা আগে ঘুম ভাঙে। অনেক সময় ঘুম হলেও তার ঘুমটা খুব একটা ফ্রেশ হয় না। আমরা সাধারণত ঘুমানোর পরে আমাদেরকে ফ্রেশ লাগে, কিন্তু ঘুম থেকে উঠে তার খুব একটা ফ্রেশনেস লাগে না। এবং বলা হয় তার রিকারেন্ট থট অফ ডেথ, আমরা তার থট যদি এক্সামিন করে দেখা যাচ্ছে তার রিকারেন্ট থট অফ ডেথ তার রয়েছে, আত্মহত্যা চিন্তা বা মৃত্যুর যে চিন্তা তার বারবার আসে। ডায়াগনোসিস হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আমরা ট্রিটমেন্ট করেছি কি, আমরা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছি মিট্রাজেপিন। প্রথম 4 দিন আমরা 15 মিলি, রাত্রিতে 15 মিলিগ্রাম দিয়েছি, এবং পঞ্চম দিন থেকে আমরা সকালে 15 মিলিগ্রাম, লাস্টে আমরা 30 মিলিগ্রাম দিয়েছি। Second patient, a 25 years old female divorced housewife come to my chamber with the complaint of repeated suicidal attempt, weight loss, burning sensation of body. What is the diagnosis and treatment plan? এই ধরনের পেশেন্ট এসেছে, আমি তার হিস্ট্রি নিয়ে দেখেছি যে পেশেন্টের বয়স হচ্ছে 25, পেশেন্ট হচ্ছে ফিমেল পেশেন্ট, এবং তার সোশ্যাল স্ট্রেস ফ্যাক্টর রয়েছে কিছু। দেখা যাচ্ছে যে সে তার খুব রিসেন্টলি ডিভোর্স হয়েছে 2 মাস থেকে, এবং তার কোনো ফ্যামিলি এবং সোশ্যাল সাপোর্ট নেই, এবং তার কমপ্লেন হচ্ছে যে রিপিটেড সুইসাইডাল অ্যাটেম্প, সে 3 থেকে 4 বার অ্যাটেম্প করেছে, তার ওয়েট লস হচ্ছে, তার সারা বার্নিং সেন্সেশন অফ হোল বডি, এবং ডিউরেশন অফ ইলনেস হচ্ছে 4 উইক। আমরা তার ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা 5 কেজি ওজন, 1 মাসের মধ্যে তার 5 কেজি ওয়েট লস পেয়েছি, আদার প্যারামিটার নরমাল। মেন্টাল স্টেট দেখে আমরা পেয়েছি কি, অ্যাপিয়ারেন্সটা তার গেজ ডাউনওয়ার্ডস, ড্রেস এন্ড গ্রুমিং ইজ নেগলেক্টেড মনে হয়েছে, এবং পেশেন্ট এটা সাবজেক্টিভ রিপোর্ট, রোগী বলছে যে সে ফিল স্যাড, সে খারাপ থাকে সারাদিন, এবং তার কোনো যে কাজ কাম যেটা ডেইলি কাজ কোনো অ্যাক্টিভিটি ইন্টারেস্ট নেই, এবং তার যে কনসেন্ট্রেশন, কাজের কনসেন্ট্রেশনটা এবং তার চিন্তা করার যে অ্যাবিলিটি, সেটা মনে হচ্ছে যে আগের থেকে অনেক কমে গেছে।
এবং রিকারেন্ট সুইসাইডাল আইডিয়েশন তার আসছে। স্লিপ ডিস্টারবেন্স সাথে রয়েছে, ডায়াগনোসিস হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আমরা এই ধরনের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, যে এখানে আমরা প্রথমে জোসাট বা সাটালিন দিয়েছি। জোসাটটা আসলে সাটালিন বিভিন্ন নামে পাওয়া যায়, জোসাট, সেট্রাপ, সেরোলাক্স, সাটাল, রিপোস বিভিন্ন নামে পাওয়া যায়। এটা 25, 50, 100 মিলিগ্রামে আমরা সাধারণত খুব লো ডোজ দিয়ে শুরু করেছি, কারণ এই ওষুধ অনেক সময় জিআইটি আপসেট করে। আমরা 50 মিলিগ্রাম 4 দিন দিয়ে আমরা পঞ্চম দিন থেকে 100 মিলিগ্রামে গিয়েছি। আমরা খুব অল্প দিনের জন্য আমরা ক্লোনাজেপাম দিয়েছি, সাথে আমরা একটা এন্টি আলসারিন দেওয়ার চেষ্টা করেছি যাতে তার জিআইটি আপসেটটা না হয়। এবং আমরা কিছু প্ল্যানে দেখছি যে পেশেন্টের ক্ষেত্রে আমরা কিছু তার সোশ্যাল সাপোর্ট যেহেতু কম, আমরা সাপোর্টিভ সাইকোথেরাপি, তার কগনিশনে যেহেতু প্রবলেম আছে, আমরা তার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা সুইসাইডাল অ্যাটেম্প্ট রয়েছে সেটা আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে। আমরা এখন ডিপ্রেশনটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আমি আগেই বলেছি যে ডিপ্রেশনটা আমরা একটু বিস্তারিত রাখার চেষ্টা করেছি, কারণ এই পেশেন্টগুলি আমরা খুব কমনলি দেখি যে সাইকোটিক অন্য পেশেন্ট কিন্তু সাধারণত সাইকিয়াট্রিস্টদের কাছে আসে, কিন্তু এই পেশেন্টগুলি আপনাদের কাছে যাবে। আমরা জানি যে সাধারণত 3 ভাবে ডিপ্রেশনের সিমটম নিয়ে ডক্টরের কাছে পেশেন্টটা আসতে পারে। কারণ বা আসতে পারে বা ডিপ্রেশনের প্রেজেন্টেশন হতে পারে আমাদের প্রত্যেক জীবনে, যে আমাদের লাইফে অ্যাডভার্সিটি যেগুলা, হয়তোবা কারো ডিভোর্স, কারো চাকরিতে ট্রান্সফার, কারো চাকরি হচ্ছে না, কারো ফিনান্সিয়াল ক্রাইসিস, কারো খুব ক্লোজ রিলেটিভ মারা গেল। এই ক্ষেত্রে কিন্তু আমাদের নর্মাল যে এক্সপেরিয়েন্স টু ফিল আনহ্যাপি হিসেবেও কিন্তু ডিপ্রেশন আসতে পারে, বাট সেটা ডিপ্রেসিভ ডিসঅর্ডার না, শুধু ডিপ্রেশন হিসেবে নর্মাল যে এক্সপেরিয়েন্স আনহ্যাপি সেটা আসতে পারে। নাম্বার 2, কিছু কিছু রোগের সেকেন্ডারি সিমটম হিসেবে ডিপ্রেশন আসতে পারে। কি কি? কিছু সাইকিয়াট্রিক সিনড্রোমের ডিসঅর্ডার, আমরা যেটা বলছি ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আমরা বলতে পারি সিজোফ্রেনিয়ার শুরুতে আসতে পারে, সিজোফ্রেনিয়া যে আমরা যখন ওষুধ দিই সেক্ষেত্রে আসতে পারে, সিজোফ্রেনিয়া যখন সিমটম রিকভারি করে সে সময় আসতে পারে। তারপরে ডিমেনশিয়াতে থাকতে পারে, অনেক জায়গা থাকতে পারে। কিছু ফিজিক্যাল ইলনেসও আমাদের থাকতে পারে, আমরা খুব কমনলি জানি যে কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের ক্ষেত্রে থাকতে পারে, কিছু হ্যাপাটিক এবং হাইপোথাইরয়েডিজম এসব ডিসঅর্ডারের কিন্তু সেকেন্ডারি সিমটম হিসেবে ডিপ্রেশন থাকতে পারে। নাও সেপারেট ডিজিজ এন্টিটি অথবা সিনড্রোম হিসেবে ডিপ্রেসিভ ডিসঅর্ডার থাকতে পারে। একটা হচ্ছে বিভিন্ন তালা লাইফ অ্যাডভার্সিটিতে থাকতে পারে, একটা হচ্ছে কিছু ডিজিজ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ফিজিক্যাল সেকেন্ডারি সিমটম হিসেবে, একটা হচ্ছে ডিপ্রেসিভ ডিসঅর্ডার হিসেবে শুধু থাকতে পারে সেপারেটলি। নাও ক্লিনিক্যাল ফিচার্স আমরা আমরা এটা খুব ভালো করে আমরা জানার চেষ্টা করব যে আমি যখন সাইকিয়াট্রিক ক্লাসিফিকেশন দেখেছি সেখানে কালচারাল সাইকিয়াট্রিক কথা বলার চেষ্টা করেছি যে আসলে ডিপ্রেশনের প্রেজেন্টেশনটা কালচার টু কালচার, সোসাইটি টু সোসাইটি কিন্তু বিভিন্ন ভেরিয়েশন হয়। আমরা হচ্ছে নন ওয়েস্টার্ন কান্ট্রিতে সাধারণত সোমাটিক ফিচার্স, আমাদের কাছে কিন্তু পেশেন্টের সাধারণত বলে না যে আমার মন খারাপ, আমাদের কাছে কিন্তু পেশেন্ট এসে বলে কি আমার মাথা ব্যথা, আমার গা জ্বালাপড়া করে, আমার খাবারের রুচি নাই, আমার বুক ব্যথা করে, আমার পেট ব্যথা করে, আমার প্রস্রাবের সমস্যা হয়, মনে হয় যে শ্বাসকষ্ট হবে। এই ধরনের ফিজিক্যাল ফিচার্স কিন্তু আমাদের মতো দেশে সাধারণত এই ধরনের প্রেজেন্টেশন করে, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু এই ধরনের প্রেজেন্টেশন হয় না। তারা সরাসরি কিন্তু বলে আমার মন খারাপ, আমার কাজ কামে আগ্রহ নেই, মরে যেতে ইচ্ছা করে, আত্মহত্যা করতে ইচ্ছা করে, এই ধরনের কথা কিন্তু বলে। কিন্তু আমাদের দেশে কেন করে? আমাদের দেশে সাধারণত সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিক রোগের সিমটমের ওরিয়েন্টেশন আমরা যারা চিকিৎসক তাদের মধ্যে কম, আমাদের যারা পেশেন্ট তাদের মধ্যে কম, যারা কেয়ার গিভার তাদের মধ্যে কম। এবং পেশেন্ট ধরেই নেয় যে তার যদি এই ধরনের সিমটম হয় তাহলে তার এই সিমটমের প্রতি আমরা ডাক্তারদের পক্ষ থেকে না তাদের গার্ডিয়ানদের কাছ থেকে এটা গুরুত্ব পাবে, কিন্তু যদি তার ফিজিক্যাল প্রেজেন্টেশন হয় এটাকে কিন্তু সে অ্যাটেনশনটা বেশি পাবে, ডক্টরের কাছে যেতে পারবে, এবং এটাকে আমরা সাধারণত রোগী মনে করি না। এইসব কারণের সাথে দেখা যায় যে আমাদের দেশে অনেক সাইকিয়াট্রিক ডিসঅর্ডারেরই প্রেজেন্টেশনটা কিন্তু আমাদের সোমাটিক ফিচার্স দিয়ে প্রেজেন্ট করে। আমরা কিন্তু অ্যাসেস করলে পরবর্তীতে আমরা দেখতে পাই যে তার আসলে সাইকোলজিক্যাল রোগ বা তার ডিপ্রেশন বা অন্য রোগ। সুতরাং আমার এটা মনে রাখতে হবে যে আমি যে আউটডোরে পেশেন্ট দেখি, আমি যদি 100 পেশেন্ট দেখি এর মধ্যে 50টা পেশেন্ট কিন্তু মাথা ব্যথা নিয়ে আসে, অনেকে আসে তার মনে থাকে না। আমরা যখন অ্যাসেস করলে কিন্তু বিভিন্ন রোগ, আমরা ডিপ্রেশন পেয়ে যাচ্ছি, আমরা ওসিডি পাচ্ছি, বিভিন্ন রোগ পাচ্ছি। তার মনে রাখতে হবে প্রেজেন্টেশনটা হচ্ছে সোমাটিক প্রেজেন্টেশন। মোস্ট কমন প্রেজেন্টেশন আমি বলার চেষ্টা করেছি হেডেক, চেস্ট পেইন, নেক পেইন, ব্যাক পেইন, অ্যাবডোমিনাল পেইন, এগুলা আমাদের কাছে আসে। আমরা একটু এটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। এটা আমাদের মনে রাখতে হবে এমন না
আমরা এই 10টা শব্দ থেকে আমরা ডায়াগনস্টিক ফিচার্স গুলি, এস হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স, বি হচ্ছে মার্ক রিডিউস প্রেজার অর ইন্টারেস্ট, এ হচ্ছে এজিটেশন, রিডিউস কনসেন্ট্রেশন, এনার্জি, রিডিউসড এনার্জি, ডিপ্রেসিভ মুড, রিটার্ডেশন, অ্যাপেটাইট, গিল্টি ফিলিং। এটার মধ্যে অবশ্যই যদি আমি ডিপ্রেশন ডায়াগনোস করতে চাই তাহলে 10টা সিমটমের মধ্যে অবশ্যই 5টা থাকতে হবে। 5টার মধ্যে রেড মার্ক পি এন্ড বি অবশ্যই 2টার মধ্যে একটা থাকতে হবে, তাহলে আমরা তাকে ডিপ্রেশন বলতে পারবো। এখন আমরা স্লাইডে দেখতে পাচ্ছি যে আমরা ডিপ্রেশনের সাথে আমরা ম্যানিয়া পড়ে নেব। আমরা জানি এই স্লাইডগুলো যদি আমরা দেখি যে ডিপ্রেশনের সাথে আমরা জানি যে এটা একটা দ্বীপান্তিক আবেগজনিত রোগ বলা হয়। মানে একই রোগ, এক সময় ডিপ্রেশন, অন্য সময় ম্যানিয়া থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হাইপোম্যানিয়া, আবার কিছু ক্ষেত্রে ডিসথাইমিয়া থাকতে পারে। আমরা এত বিস্তারিত না, আমরা যদি স্লাইডটা দেখি, আমরা ফিগারটা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে কখনো ডিপ্রেশন, কখনো ম্যানিয়া, কখনো হাইপোম্যানিয়া এসেছে। ক্লিয়ার স্যার। এবং এই ফিগার দ্বারা আমরা দেখতে পাচ্ছি যে একই ব্যক্তির ক্ষেত্রে একটা মানুষ হাসছে আর একটা মানুষ বিবর্ণ। হাসছে যেটা, সেটা হচ্ছে ম্যানিয়া, আর বিবর্ণটা হচ্ছে ডিপ্রেশন। আমরা জানি যে আমরা এই বিখ্যাত ব্যক্তিগুলি সবারই কোনো না কোনো দ্বীপান্তিক আবেগজনিত রোগ ছিল, আমরা এদেরকে সবাইকে জানি। এবং এই আমরা 5টা বর্ণ ডিআইজি, ডি ফার্স্ট, এটা দ্বারা আমরা ম্যানিয়া জানার চেষ্টা করব খুব স্বল্প করে। আমরা ডি দ্বারা আমরা ডিস্ট্রাক্টিবিলিটি আমরা বুঝাবো। ডিস্ট্রাক্টিভিটি ওই জিনিস যে আমাদের খুব ছোট্ট অ্যাটেনশন ছাড়াই তার পেশেন্টের অ্যাটেনশন বারবার মানে কথার যে ব্যাপারগুলি চেঞ্জ করবে বা বিভিন্ন এক্সটার্নাল স্টিমুলাস করার চেষ্টা করবে। এবং ইনক্রিজ রিস্ক টেকিং, এই ধরনের পেশেন্টরা বিভিন্ন ধরনের রিস্ক টেকিং নেবে, বিভিন্ন ধরনের রিস্ক। হয়তো সে ট্রাফিক কন্ট্রোল করার চেষ্টা করবে, খুব রিস্কি সে গাড়ি ড্রাইভ করবে, মোটরসাইকেল ড্রাইভ করবে, প্রাইভেট কার ড্রাইভ করবে। রিস্কি হয়তো সে দেখা যাচ্ছে কোথাও লাভ দিয়ে দিচ্ছে, হয়তো বা এই ধরনের রিস্ক টেকিং সে করতে পারে। এবং গ্র্যান্ডিওসিটি, পেশেন্টের এই ধরনের এক ধরনের ডিলিউশন, সাধারণত দুইটা ভাবে, একটা হচ্ছে অ্যাবিলিটি ফর্মে, একটা হচ্ছে অ্যাবিলিটি এবং আইডেন্টিটি। আইডেন্টিটি বলতে পেশেন্ট মনে করতে পারে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, আমি বিল ক্লিন্টন, আমি ট্রাম্প, নানান কথা বলতে পারে। এবং সে বলতে পারে আমার আল্লাহর সাথে যোগাযোগ হচ্ছে, আমি নবী, আমি রাসূল। এটা হচ্ছে আইডেন্টিটি। এবং অ্যাবিলিটি হচ্ছে আমার অনেক ক্ষমতা, আমি অনেক কিছু করতে পারি, এই ধরনের প্রেজেন্টেশন করতে আসতে পারে। এবং ফাস্ট অ্যান্ড রেসিং থট, আমরা যদি পেশেন্টের সাথে চিন্তা, তার থট প্রসেসটা অনেক দৌড়াদৌড়ি করে। আমি যদি চিন্তা করি আপনার নাম কি, তাকে বলি, তাহলে নামের সাথে সে অনেক কিছু বলে দিবে। তার বাবার নাম কি, তার দাদার নাম কি, তার বাবা কি করে, দাদা কি করে, এইসব অনেক কথা বলে। আমি যদি করি আপনার পেশাটা কি, পেশার সাথে সে অনেক কিছু বলে ফেলবে। এটা হচ্ছে তার এই ধরনের, এটাকে ফ্লাইট অফ আইডিয়া বলে। এবং ইনক্রিজ অ্যাক্টিভিটি, তার কাজের কর্ম, ডিপ্রেশনে যেমন কাজ কাম কমে যায়, এখানে কাজ কাম হুবহু বেড়ে যায়। যারা সারা রাত ঘুমাবে না, না ঘুমায় সে সবকিছু করছে। হয়তো হাউস ওয়াইফ, সে হচ্ছে বাড়ির রান্না বাড়া করছে বা কাপড় পরিষ্কার করছে, অথবা সাধারণ লোক হয়তো মধ্যরাত্রে যে হয়তো লোকজনকে ডেকে তুলছে, লোকজনকে ফোন করে বিভিন্ন কাজ করতে বলছে, এ ধরনের ইনক্রিজ অ্যাক্টিভিটি হবে। এবং ডিক্রিজ নিড ফর স্লিপ, এখানে বলা হয় যে আমরা জানি যে আমরা যদি না ঘুমাই, আমাদের ঘুমের প্রয়োজন হয় দিনে, পেশেন্ট ঘুমাবে 1 ঘন্টা বা ঘুমাবে না, কিন্তু ওর যে ঘুমের একটা প্রয়োজন আছে, সেই ঘুমানোর প্রয়োজনটাও কিন্তু তার থাকবে না। এবং ট্রকেটিভনেস, কথা আমরা নর্মাল যে কথা বলি তার থেকে কথার রেট, রিদম, ভলিউম সবকিছুই অনেক বেড়ে যাবে। তাহলে এইগুলা প্রেজেন্টেশন নিয়ে সাধারণত আমার ম্যানিয়া আসতে পারে। এখন আমরা ট্রিটমেন্টটা